আড়িয়াদহের এক ব্যাংক ম্যানেজার ফ্রড কেসে ফেসে গেছেন। মানে জমি বিক্রি করার নামে তাকে প্রতারণা করা হচ্ছে প্রায় লাখ টাকার উপরে। আমার সঙ্গে সুবীর রয়েছে, বলতে পারবেন সুবীর কিভাবে তাকে এইভাবে ফসিয়ে দেওয়া গেল বা তার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে? দেখো অতনুদা, তোমাকে জানিয়ে রাখি, দক্ষিণেশ্বর থানার অন্তর্গত কামারহাটি পৌরসভার 10 নম্বর ওয়ার্ড জয়কৃষ্ণ ঘোষাল রোড সেই এলাকাতেই কিন্তু এই যে জমি, সেই জমি বিক্রি করার জন্য কিন্তু জমি মালিক ডালিয়া দাস, সে কিন্তু টালা এলাকার বাসিন্দা, পেশায় ব্যাংকের ম্যানেজার হৃদয় চন্দ্র সিং, তার থেকে কিন্তু লক্ষাধিক টাকার উপরে কিন্তু নিয়েছিলেন। এবং তারপরে যখন তিনি জানতে পারেন ব্যাংক ম্যানেজার যে এই জমিতে ডিসপুট রয়েছে, তারপরে কিন্তু তিনি জমি কিনতে রাজি হননি, অস্বীকার করেন। এবং তারপর থেকে কিন্তু এই যে লক্ষাধিক টাকার উপরে যে তিনি দিয়ে ফেলেছেন, সেই নিয়ে কিন্তু বিভিন্ন সময় কিন্তু তাকে ঘোরানো হয়েছে, সে কিন্তু টাকা পয়সা পায়নি। এবং তারপরে তিনি বুঝতে পেরেছেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। এবং তারপরে দক্ষিণেশ্বর থানায় জমি মালিক ডালিয়া দাসের বিরুদ্ধে নামে কিন্তু অভিযোগ করেছেন এই ব্যাংক ম্যানেজার। পাশাপাশি তারা যেটা অভিযোগ করছেন যে তাদের উত্তরপাড়াতে তিনি কিন্তু চলে গিয়েছেন, এবং উত্তরপাড়াতে যখন টাকা নেওয়ার জন্য তারা গিয়েছিলেন, তারা কিন্তু অপমান করে হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে, এমনটাও কিন্তু অভিযোগ করছেন। এবং এই গোটা বিষয়ে বৃদ্ধ দম্পতি, ম্যানেজার দম্পতি, তারা কিন্তু যথেষ্ট হতাশার মধ্যে রয়েছেন, কারণ এতগুলো টাকা প্রতারণার শিকার হয়েছেন। এবং এই গোটা অভিযোগ পাওয়ার পরে কিন্তু দক্ষিণেশ্বর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত কিন্তু জমি মালিক ডালিয়া দাসকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি, তার খোঁজে কিন্তু তল্লাশি চালাচ্ছে দক্ষিণেশ্বর থানার পুলিশ। এবং অবশেষে এই টাকা পাওয়ার জন্য পুলিশ প্রশাসনের দিকে কিন্তু তাকিয়ে রয়েছেন এই বৃদ্ধ ম্যানেজার দম্পতি। ধন্যবাদ। আমি পুরো দামে প্রতারিত হয়েছি। আমাকে ইনোসেন্টের সুযোগ নিয়ে ও মানে মিসগাইড করে আমার থেকে 1,32,000 টাকা নিয়েছে জমি দেওয়ার নাম করে। আজ পর্যন্ত জমিও দেয়নি। তারপর যখন টাকার রিফান্ডের জন্য যাই, ওই মিসেস, ওর হচ্ছে ধারসা উত্তরপাড়ায় বাড়ি, মিসেস মেয়েকে নিয়ে, মেয়েদের তো গালিগালাজ ধমক দেওয়া, আমাকে মারতে আসা, ওর হাজব্যান্ড হচ্ছে অভিজিৎ দাস, সেও মারতে এসছে আমাকে। তারপরে মাত্র 8,000 টাকা দিয়েছিল, তারপর দেয়নি। আচ্ছা, এই জমি যদি আমি কিনতে যাচ্ছি, তার একটা ভ্যালিড এগ্রিমেন্ট থাকবে। সেই এগ্রিমেন্টটা কোথায়? ওনার সাথে আমার কোনো এগ্রিমেন্ট কিন্তু হয়নি। জমিটা আপনার? হ্যাঁ, উনি যে প্রমোটার আছেন, সেই প্রমোটার ভদ্রলোক, উনি একটা এগ্রিমেন্ট করেছিলেন প্রমোটিং করবেন বলে। উনি আমাকে একটা 80,000 দিয়েছিলেন, সেটার একটা আমি সাইন করে টাকা নিয়েছি। হ্যাঁ, সেই পেপার ওনার থেকে। তাহলে সেই সইটা নকল। আর আমার টাকা মেটে দেওয়ার কোনো ইন্টেনশন নেই, তাহলে আমি এতদিনে জমি বিক্রি করে মানে পালিয়ে যেতে পারতাম। এখানে একটা জমি দেখাই আপনাদের। দেখুন, এই জমিটা বিক্রি হয়ে গিয়েছে, অথচ এই জমি কিভাবে বিক্রি হলো বলুন তো? এই জমি তো সরকারি জমি, কিন্তু না, এই জমির মালিক আছে একজন, দাবি করছেন এই জমি নাকি তার। $493 দাগের জায়গাটা, ওটা খাস জায়গা ছিল, তো ওটা জমি মালিক কি করছে, তো বিক্রি করে দিচ্ছিল। তারপরে আমরা যখন জানতে পেলাম, তো আমরা বেলারের কাছে আমরা পিটিশন দিলাম। তো পিটিশন দেওয়ার পরে আজকে আমাদের ডেট ছিল, তো আমরা আসার পরে বেলার অফিসার কি করলো না, ওটা স্টক করে দিল, কি এখন কেউ নামতে পারবে না জমিনে, যখন পর্যন্ত রেকর্ড না হবে তখন পর্যন্ত কেউ নামতে পারবে না। কোনো না চাষি নামতে পারবে, না জমি মালিক নামতে পারবে, কেউ নামতে পারবে না। তো এই মুহূর্তে এইভাবে জমিটা রয়ে গেছে। তো আমরা এতটুকু আবেদন থাকিল কি গরিবের চাষিগুলোদের জন্য এটা একটা সুরক্ষা করে এটা ভালো করে দিন। এগুলা থেকে পঙ্কজ হচ্ছেন আমার সঙ্গে সরাসরি। পঙ্কজ, এই জমি কার? যে ব্যক্তি বিক্রি করেছেন তিনি দাবি করছেন জমির মালিকানা তার, কিভাবে? আর এই জমি সরকারি জমি, সে প্রমাণ কোথায়? দেখো অতন্দা, একেবারে জানি রাখি, যেখানে যে জমি বিক্রি করেছে, অর্থাৎ এই যে বাথাড়ি গ্রাম পঞ্চায়েতের যে দক্ষিণ বাড় এলাকা, যে বরিদ বরণ পাহাড়ি, তিনি যেটা দাবি করছেন যে এটি হচ্ছে রিটার ল্যান্ড, যেখানে খাস জমিন হয়ে রয়েছে। গত কয়েক বছর আগে থেকেই তার এই জায়গাটা কিন্তু খাস জমিন হয়ে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের। সেক্ষেত্রে তিনি কিন্তু কোর্ট কেস করেছিলেন, সেখানে তিনি রায়ও পেয়েছেন। রায় পাওয়ার পরে যেখানে এই জমিনের রেকর্ড নথিভুক্ত করার জন্য বেলার অফিসে এটা আবেদন করেছিলেন, সেক্ষেত্রে এই রেকর্ড কিন্তু তার এখনও পর্যন্ত কিন্তু সরকারি জমি যেখানে দেখাচ্ছে, কিন্তু তার রেকর্ডে তার নিজের নাম উঠছে না। সেক্ষেত্রে তিনি যেটা দাবি করছে, তার পয়সার দরকার কারণেই সে কিন্তু জায়গাটা বিক্রি করে দিচ্ছে। এখনও যেখানে সার্চিং দেখাচ্ছে, যেখানে ওটা পশ্চিমবঙ্গ সরকার, অর্থাৎ 1 নম্বর খতিয়ানের 493 দাগ এখনও পশ্চিমবঙ্গ সরকারের
দেখাচ্ছে জমি। তবে এই ক্ষেত্রে জমি বিক্রি হলো কি করে বা দলিল কি হলো, দলিল কি করে রেজিস্ট্রার অফিস দলিল করলো, এটা নিয়ে এখন প্রশ্ন। যেখানে সাধারণ মানুষ তারা দাবি করছে বেলার অফিস এটা তদন্ত না করে, দলিল বা রেজিস্ট্রার অফিস দলিলের তদন্ত করে তদন্ত না করে দলিল কি করে বার করলো। সেখানে স্থানীয়রা যেটা দাবি করছে, যেটা অভিযোগ করছে বারবার করে, তারা বলছে আমরাও চাষ করে আসছি, এটা খাস জমিন বলে। তবে এখন এই মুহূর্তে যখন বিক্রি করে দিয়েছেন তাদেরকে দখল মুক্ত করতে বলা হয়েছে। সেক্ষেত্রে তারা কিন্তু বিস্তর অভিযোগ দায় করছেন। অভিযোগ যেখানে দায় করছে বেলার অফিসে, তখন বেলার অফিসার যখন জানাচ্ছেন এবং তাদের অভিযোগ পেপার নিয়ে তাদেরকে এই যে যারা দখল মুক্ত বা দখল করার জন্য আদেশ দিয়েছিলেন, সেখানে যারা বিক্রেতা এবং যারা দখল তাদেরকে এখনও স্থগিতাদেশ রয়েছেন। এখন কিন্তু ইনকোয়ারি অর্থাৎ তদন্ত বিষয় বলে এমনটাই জানাচ্ছেন। তবে এই এগরা 2 নম্বর ব্লকের এই বাথুয়ারি গ্রাম পঞ্চায়েতে এই দক্ষিণ পাড় এলাকার যেখানে সঙ্গে থাকো একবার একটু শুনে নেবো। এই লাখ খানেকেরও বেশি টাকা দিয়ে যিনি জমি বেচেছেন আর এই জমি কিনেছেন যারা, তারা কি বলছেন? ওটা রিটেল ল্যান্ড, ওটা আমার রিটেল ল্যান্ড। বিক্রি করে দলিল হলো না, বিক্রি আমি তো আমার অসুবিধার জন্য আমি বিক্রি করেছি, আর যারা নিয়েছে সাব রেজিস্ট্রার সাহেব তো দলিল করেছেন। নিশ্চয়ই জানেন, তাহলে হলে এই ভ্যালুয়েশন হলো কি করে? সেখানটায় আমার কেস নাম্বার দিয়ে দলিলে করা তোলা হয়েছে। এতদিন রিটেল ল্যান্ডে আপনার নামে হচ্ছে না কেন? ওরা বেলা সাহেব করেনি ইচ্ছা করে। হ্যাঁ, আমরা বারে বেলা সাহেবকে জানিয়েছি। আমি তো মালিকের কাছ থেকে বাড়ি করার জন্য জায়গা কিনে নিলাম, রেজিস্ট্রি অফিসে গিয়েছিলাম, কাগজপত্র দিয়ে রেজিস্ট্রি হয়ে গেছে জায়গা। তারপরে আমি দখলে এলাম, দখলে আছি এখন পর্যন্ত। সবাই দেখাচ্ছে রেকর্ড করার জন্য সার্চিং করছে, যেটা দেখাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের জায়গা। না, সেটা তো রিটেল ল্যান্ড দেখিয়ে আমি ওখানে গিয়ে রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করে দিয়েছি রিটেল ল্যান্ড বলে। ভ্যালুয়েশন বের করে রেজিস্ট্রি হয়েছে। আর মালিক দখলে ছিল, দেখেও কিনেছি আমি। পঙ্কজ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই জমি যিনি কিনেছেন বা বেচেছেন তুলে দিলেন। জমি যদি সরকারি হয়, কারো ব্যক্তিগত জমি না হয়, তাহলে রেজিস্ট্রি হলো কিভাবে? এটাই প্রশ্ন অতন্তা। দেখো, যেখানে জমির যেখানে সরকারি খাতায় রয়েছে, এখনো রেকর্ডভুক্ত রয়েছে পশ্চিমবঙ্গ সরকারে 1 নম্বর খতিয়ান, সেক্ষেত্রে এই জমিনের এগনেস্টে দলিল হলো কি করে রেজিস্টার? তবে এখানে বেলার অফিস যেখানে সাফাই দিচ্ছেন ওটা রেজিস্ট্রারের দায়িত্ব, রেজিস্ট্রার সেটা দেখবেন, এটা আমার দায়িত্ব নয়। তবে এখনো কিন্তু এই জায়গা পশ্চিমবঙ্গ সরকারের রয়েছে বলে এমনটাই কিন্তু তিনি সাফাই দিচ্ছেন। তবে রেজিস্ট্রার অফিসারের কাছে আমরাও গেছিলাম, তখন রেজিস্ট্রার অফিস কোনো মুখ খুলতে নারাজ। তবে এই বিষয়ে তিনি বলছেন আমার হায়ার অথরিটি আছে, তার কাছে গিয়ে আপনি যোগাযোগ করুন। তবে তার কাছে কোনো যোগাযোগ করাই যাচ্ছে না। সেক্ষেত্রে বেলারও 14 বছর ধরে একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়ে পড়ে রয়েছে খানাকুলে, অথচ 14 বছরেও তার ইনডোর বিভাগ চালু করা সম্ভব হলো না। কি বলছেন এলাকার মানুষ, শুনুন। গর্ভবতী মহিলার যদি কোনো রকম প্রিন্ট হয়, ওটাকে হয়তো আরামবাগ নিয়ে তো বর্ধমান নিয়ে যায়। এখানে কোনো রকম কোনো সুবিধা নেই। 10টা 11টা পর্যন্ত প্রাথমিক ট্রিটমেন্ট হয়, ওই সামান্য ওষুধ কিছু দেয়, ব্যাস ওই পর্যন্ত, তারপরে তালা। ইনডোর তো চালু হয়নি, আউটডোর চলছে। তো এই বন্যা এলাকা, তো বন্যা এই আমাদের এখানেতে 12 ফুট 13 ফুট করে পানি হয়ে যায়। তো আমাদের ইনডোর চালু হলে খুব উপকার হবে। রুগী ভর্তি নেই, অমনি ওষুধ নিতে আসে আর চলে যায়, কখনোই চালু নেই, হয়ে বুধু পড়েই আছে। কোয়ার্টারগুলোর অবস্থা তো খুব খারাপ, সব খারাপ, সব ভেঙে গেছে। ঢুকুন না, ঢুকে দেখুন না একটা। বিওবি স্যারকে বললাম, বলছে অন্য কোয়ার্টারে যদি ভালো থাকে, চেম্বার ভালো থাকে, তাহলে সেইটা ব্যবহার করুন। শুভদীপ রয়েছে সরাসরি আমার সঙ্গে। শুভদীপ, স্টাফ কোয়ার্টার হয়েছিল স্বাস্থ্যকর্মীদের থাকার জন্য, সেই সবই এখন আগাছায়, পুরো কম্পাউন্ড আগাছায় ঘেরা। সেখানে নেশার আসর বসা ছাড়া বিশেষ কোনো কাজ হয় না, কেন এই অবস্থা? একেবারেই দেখো অতনুদা, 2011 সালে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় এসেছিলেন, তিনি গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার উন্নতিতে কিন্তু সব থেকে বেশি জোর দিয়েছিলেন। আর সেই কারণেই খানাকুলের রামচন্দ্রপুর প্রত্যন্ত এলাকা, সেই এলাকায় তৈরি হয়েছিল রামচন্দ্রপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের যে ইনডোর পরিষেবা চালুর জন্য ভবন। সেখানে সমস্ত পরিকাঠামো গড়ে তোলা হয়েছিল, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের থাকার জন্য 11টি কোয়ার্টার পর্যন্ত তৈরি হয়েছিল। যদিও আজও পর্যন্ত
তালাবন্ধ রয়েছে এই ইনডোরের এই ভবন। ইনডোর পরিষেবা একদিনের জন্য চালু হয়নি। তার কারণ হিসাবে যেটা স্বাস্থ্য আধিকারিকরা জানাচ্ছেন যে পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী থেকে ডাক্তার না পাওয়াতেই এই সমস্যা তৈরি হয়েছে। যদিও এলাকার মানুষ প্রশ্ন তুলেছেন, প্রতি বছর কিন্তু ডিবিসি ছাড়া জলে বন্যায় ভাসে খানাকুল, এবং এই রামচন্দ্রপুর যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে তার স্বাস্থ্যকেন্দ্রের সামনের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে কিন্তু নৌকায় যাতায়াত করতে হয়। ফলে তারা দাবি তুলেছেন অন্তত বন্যার সময় যদি এই ইনডোর পরিষেবা চালু থাকতো তাহলে রোগী যারা রোগীদের তাদের কিন্তু ইনডোর এই পরিষেবার জন্য হাসপাতালে ভর্তি করা সম্ভব হতো। কিন্তু আজও পর্যন্ত স্বাস্থ্য পরিষেবার মুখ দেখেনি এইখানকার মানুষ। কারণ এই খানাকুল থেকে খানাকুল গ্রামীণ হাসপাতালের দূরত্ব 15 কিলোমিটার। মেডিকেল কলেজে তাদের আরামবাগে যেতে হয়, খানাকুলে তারা সুবিধাটুকু পান না, অথচ 14 বছর ধরে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হয়ে বসে রয়েছে। এই নিয়ে আমরা বিএমএইচের সাথে কথাও বলেছিলাম যে এখানে যেন স্বাস্থ্যকেন্দ্রটার কিছু ভালো ব্যবস্থা পরিষেবা দেওয়া যায় এবং পরিকাঠামোগুলো যেন ঠিকঠাক করে দেওয়া যায়। ওনারা বলছেন যে কোনো ফান্ড নেই। আগামী দিনে আমরা চেষ্টা করব যে বিভিন্ন জায়গায় আমরা এইগুলো নিয়ে দরখাস্ত করতে, যে যাতে এই সব পরিষেবাগুলো মানে ভালোভাবে উন্নতি হয়। আমার পিএসসি গুলো রানিং আছে কিন্তু নাইটের পরিষেবা পাচ্ছে না। সেই ক্ষেত্রে বলি আমার খুবই ডাক্তারের অভাব, এবং ডাক্তার শুধু দিলে তো হবে না, নার্স চাই, একটা জিডিএস স্টাফ চাই, একটা জেড প্লাস সিকিউরিটি চাই। এই জায়গাগুলো আমি কিন্তু এখনো রিচ করতে পারছি না। সেই ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমার চিঠি করে জানানো আছে, স্বাস্থ্য ভবন থেকে সেই ব্যবস্থা হলে অবশ্যই সেগুলো চালু করবো আমরা।